শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবারও তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হিসাব বিজ্ঞানের লেনদেন যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে আমি এখানে একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ যে লেনদেন সম্পর্কিত একটি অঙ্ক এখানে দেয়া আছে এবং তার সমাধান মানে ব্যাখ্যা আকারে যে সমাধানটি সেটাও পাশে দেয়া আছে। লেনদেন সম্পর্কিত পূর্বের যে ভিডিও সেখানে আমি বলেছিলাম যে একটা লেনদেনের যদি আমরা সঠিকভাবে ডেবিট ক্রেডিটটা বের করতে পারি তাহলে লেনদেনের যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা আমার পক্ষে বোঝা এবং উপস্থাপন করাটা অত্যন্ত সহজ হবে। ডেবিট ক্রেডিট যদি আমরা বুঝতে না পারি তাহলে লেনদেনের ব্যাখ্যাটা বোঝা একটু কঠিন। তো আমি ডেবিট ক্রেডিট সহ এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিস্টার খান একজন ব্যবসায়ী, তিনি 2024 সালের মার্চ মাসের 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। এখন এই যে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, এটা ডেবিট ক্রেডিট করলে হবে যেহেতু নগদ টাকা নিয়ে শুরু করছেন, তাহলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে নগদান হিসাব ডেবিট এবং এই নগদ টাকা কিন্তু সম্পদ। আর যে সমস্ত উপকরণ নিয়ে ব্যবসায়ের কার্যক্রম শুরু করা হয় সেটাকে অপরদিকে বলা হয় মূলধন। এই মূলধনটা কিন্তু একটা মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব শুরুই হয় কিন্তু মূলধন দিয়ে এবং আরো লেনদেন আছে, সেই লেনদেনের কারণে এই মালিকানা সত্ত্ব কমতেও পারে অথবা বৃদ্ধিও পেতে পারে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তার ফলে মার্চের 1 তারিখে এটা কিন্তু একটি লেনদেন, যার ফলে ব্যাখ্যা দিতে হবে নগদ বৃদ্ধি পায়, মানে নগদ অর্থ বৃদ্ধি পায়, এখানে এ বৃদ্ধি পেয়েছে। এবং মূলধন, আমি মূলধনও এখানে লিখতে পারি বা মালিকানা সত্ত্ব এখানে লিখতে পারি, মূলধন অথবা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এখানে ও ই বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কিন্তু 4টি উপাদান আছে। একটা সি প্লাস হলো আর, আর মানে আয়, আয় হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর সি হলো মূলধন, মূলধন আনয়ন করলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, যার ফলে অপর থেকে মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এখানে ও ই বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীরা মাসের 7 তারিখে নগদে পণ্য বিক্রয় এখানে 80,000 টাকা, এখানে নগদে পণ্য বিক্রয় যদি 80,000 টাকা হয় তাহলে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় কিন্তু সবসময় কিন্তু ক্রেডিট, যার ফলে এখানে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কিন্তু এখানে ক্রেডিট, যার ফলে প্রতিষ্ঠানে এবারে কিন্তু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে নগদ অর্থ বৃদ্ধি পায়, এখানে এ বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রয় কিন্তু সবসময় কিন্তু আয়, কারণ বিক্রয় করলে প্রতিষ্ঠানে কিন্তু আয়টা বৃদ্ধি পায় আর ক্রয় করলে প্রতিষ্ঠানের ব্যয়টা বৃদ্ধি পায়, যার ফলে বিক্রয় বৃদ্ধি পায়, এখানে ও ই বৃদ্ধি পেয়েছে। কারণ মালিকানা সত্ত্ব যে 4টি কারণে পরিবর্তন হয় তার মধ্যে কিন্তু প্লাস আর মানে আয় সমূহ, আয় হলো আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মার্চের 8 তারিখে বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদার বা প্রাপ্য হিসাবে। অনেক শিক্ষক কিন্তু দেনাদার কথাটি কিন্তু ব্যবহার করে না বললেই চলে, তারা কিন্তু প্রাপ্য হিসাব ব্যবহার করতে হয়। বিশেষ করে আমরা যখন কলেজে উঠবো তখন কিন্তু এখানে প্রাপ্য হিসাবটাই সব থেকে বেশি ব্যবহার করে। এখন বিক্রয় নগদ বা বাকি, বিক্রয় সবসময় কিন্তু ক্রেডিট, আয়ের সাথে কিন্তু নগদ বা বাকির সম্পর্ক নেই, বিক্রয় ক্রেডিট, যার ফলে আয়টা বৃদ্ধি পাচ্ছে। এখন বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের, তার মানে যার কাছে বাকিতে পণ্য বিক্রি করলাম আমরা পরবর্তী পর্যায়ে তার কাছ থেকে টাকাটি পাবো বা সে আমাদেরকে টাকাটি দিবেন, যার ফলে এই যেহেতু বাকিতে বিক্রয়ের সাথে সম্পর্ক দেনাদারের, যার ফলে দেনাদার কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এখন আমি দেনাদারের কাছে কিন্তু টাকা পাই, যার ফলে আমাদের দৃষ্টিকোণ থেকে এই দেনাদারকে সম্পদ ধরতে হবে, যার ফলে 8 তারিখে এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, এখানে এই বৃদ্ধি পেয়েছে। এবং বিক্রয় বৃদ্ধি পায় কিন্তু ওই বৃদ্ধি পেয়েছে। বিক্রয় সবসময় কিন্তু আয়, আমি নগদে বিক্রয় করলেও বিক্রয় বাবদ আয়টা বৃদ্ধি পাবে, আর বাকিতে বিক্রয় করলেও কিন্তু আবার এখানে আয়টা বৃদ্ধি পাবে, যার ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়া মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া। 12 তারিখে বিক্রিত পণ্য ফেরত আসলো 2,000 টাকা। আমরা যার কাছে পণ্য বিক্রি করলাম বাকিতে, এই বাকিতে পণ্য বিক্রি করার ফলে দেনাদারও বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় বাবদ আয়টা বৃদ্ধি পেয়েছে, তার কাছ থেকে হয়তো কোনো সমস্যা থাকার কারণে সেই 2,000 টাকার পণ্য এখানে ফেরত এসেছে, যার ফলে দুইটারই বিপরীত এখানে ক্রিয়া তৈরি হবে, যার ফলে এখানে যেরকম দেনাদার বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু দেনাদার হ্রাস পেয়েছে।
যার ফলে দেনাদার বা প্রাপ্য হিসাব হ্রাস পায়, এখানে এ হ্রাস পেয়েছে। আর পূর্বে বিক্রয় বাবদ কিন্তু আয়টা বৃদ্ধি পেয়েছিল, এখন আবার বিক্রয় হ্রাস পাওয়ার কারণে আমার আয়টা কিন্তু এখানে হ্রাস পাবে, যার ফলে বিক্রয় হ্রাস পায়, এখানে ও ই হ্রাস পেয়েছে। 16 তারিখে ব্যাংক হতে সুদ পাওয়া গেল 500 টাকা। যারা ব্যাংকে আমরা টাকা রাখি, ব্যাংক যখন গ্রাহকের অ্যাকাউন্টে যখন সুদ দেন, তখন কিন্তু এই অ্যাকাউন্টের যে তার অ্যাকাউন্ট আছে, স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাকাউন্টে সুদের টাকাটা যোগ করে দেয়, যার ফলে আমার কিন্তু ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক জমাটা কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এটা ডেবিট ক্রেডিট কি হবে তাহলে? এটা ডেবিট ক্রেডিট হবে ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক জমা এখানে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ব্যাংক জমা বা উদ্বৃত্ত বৃদ্ধি পাওয়া, এখানে এ বৃদ্ধি পেয়েছে, এবং ব্যাংক সুদ পাওয়া এখানে ওই বৃদ্ধি পেয়েছে। ব্যাংক সুদটা কিন্তু আয়, কারণ ব্যাংকে টাকা রাখলে 2 মাস 3 মাস 4 মাস পর পর ব্যাংক কিন্তু জমা কিন্তু টাকার পরে সুদ দিয়ে থাকে, যার ফলে এটাকে নিয়মিত আয়ের একটি উৎস। 20 তারিখে পণ্য ক্রয় ফরমাশ দেওয়া হলো 16,000 টাকা। এটা কিন্তু লেনদেন নয়, কারণ ফরমাশটা দেওয়া হলো কিন্তু এখনো পণ্য ক্রয় করা হয় নাই, যেহেতু লেনদেন নয়, তাহলে লেনদেন নয়, এখানে ব্যাখ্যা হবে এখানে এ সমান এল প্লাস ওই সমীকরণে কোনো উপাদানের পরিবর্তন ঘটে নাই বা পরিবর্তন হয় নাই। শুধু এটা না, যেটাই লেনদেন হবে না সেটার ক্ষেত্রে আমাকে ব্যাখ্যা একই দিতে হবে, যে এ সমান এল প্লাস ওই সমীকরণে কোনো উপাদানের পরিবর্তন হয় নাই বা ঘটে নাই। শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি এই লেনদেন যে অধ্যায়গুলো আছে, সে অধ্যায়ের একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ।